এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট পেস্ট সলিউশন। পেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। Calcutta Leather Complex, Tunnel Association, we care for environment. St. Michael's Higher Secondary School and Lab Laser Hair and Skin Spa Salon. আগামীকালই ভারতে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার 24 ঘন্টা আগেই ঘটল বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের একটি অস্থায়ী গেট। প্রসঙ্গত, ট্রাম্পকে স্বাগত জানাতে সেজে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা। 24শে ফেব্রুয়ারি নবনির্মিত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নমস্তে ট্রাম্প। স্টেডিয়ামের উদ্বোধনও হবে তার হাতে। জানা গিয়েছে, ট্রাম্পের বক্তৃতা পেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সেখানে। ট্রাম্পের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখতে চাইছেন না প্রধানমন্ত্রী, অথচ তার আসার 24 ঘন্টা আগে এই অপ্রীতিকর ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে নামল দিল্লির মহিলারা। শনিবার রাতে দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরে প্রচুর সংখ্যক মহিলা জড়ো হন এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাস্থল 66 নম্বর জাতীয় সড়ক, যা সোলামপুরকে মৌজপুর এবং যমুনা বিহারের সঙ্গে যুক্ত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যেহেতু মহিলাদের বিক্ষোভ চলছিল, সেহেতু কোনো মহিলা পুলিশ কর্মীকে ঘটনাস্থলে দেখা যায়নি। দেশ জুড়ে অশান্তির আগুন জ্বলছে। সরকারের এই নীতি যে আমজনতার একটা বড় অংশ ভালো চোখে দেখছে না, ফের তার প্রতিফলন দেখা গেল এদিন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কৃষ্ণা বসুকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কৃষ্ণাদি নিজে একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ছিলেন। রাজনৈতিক চেতনা তার মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর যে শেষ যাত্রা, তার সাক্ষী ছিলেন শিশির বোস। কৃষ্ণা বসুর মৃত্যু নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হঠাৎ করে কৃষ্ণাদি অসুস্থ হয়ে পড়েন। ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল 26 ডিসেম্বর। আমরা প্রতি বছর এই দিনটা কেক কাটতাম। কৃষ্ণাদিও খুব ভালোবাসতেন আমাদের, আমরাও কৃষ্ণাদিকে ভালোবাসতাম। শিশিরদা চলে যাওয়ার আগে এবং পরে বসু পরিবারের যে ঐতিহ্য, ইতিহাস সবটাই ধরে রেখেছিলেন উনি চলে যাওয়াতে নেতাজি ভবন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ অধ্যায় দেখাশোনা এবার নিশ্চয়ই সুগত ও সুমন্ত দেখবে। তারা তো মাকে হারিয়েছে, আমরাও হারালাম আমাদের অভিভাবককে। বাংলার শিক্ষা জগতের একটা বড় অধ্যায় শেষ হলো। কৃষ্ণাদি নিজের সাংসদ ছিলেন 3 বারের। এছাড়াও অনেক সমাজসেবামূলক কাজ তিনি করতেন, সঙ্গে নেতাজি ভবনের দেখাশোনাও করতেন। তার চলে যাওয়াটা একটা বড় শূন্যস্থান, কিন্তু কিছু করার নেই। এটাই বাস্তব যে অনেকে অনেক কিছু না চাইলেও মেনে নিতে হয়। এটাই জীবন। কখনো কখনো জীবন স্তব্ধ হয়ে যায়, আপনারা তো বাকরুদ্ধ হয়ে যান। তিনি নিজেও খুব অ্যাক্টিভ ছিলেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দেখুন, কৃষ্ণাদি আমাদের সকলের কাছে মাতৃসম, এবং যদি ওনার ব্যক্তিগত জীবনে বলেন তাহলে উনি ঐতিহাসিকভাবে একজন খুব এনার্জেটিক, এবং সাহিত্য বলুন, শিক্ষা বলুন, তিনি নিজে খুব স্ট্রং একজন শিক্ষাবিদ ছিলেন। এবং রাজনৈতিক চেতনা তো নিশ্চয়ই তার মধ্যে থাকবেই, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে শেষ যাত্রা, সেটা আপনারা জানেন, সেটা ওনার সাথী ছিলেন ডক্টর শিশির বোস। শিশিরদার এবারে এটা 100 বর্ষ পূর্ণ হচ্ছে, এবং কদিন আগে কৃষ্ণাদি সে সমস্ত কাজগুলোও করেছেন। হঠাৎ করে উনি কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন এবং মারা গেছেন। আমার সাথে লাস্ট 26শে ডিসেম্বরে দেখা হয়েছে। প্রতি 26শে ডিসেম্বর সুগত, সুমন্ত্রকে নিয়ে কৃষ্ণাদি আমরা বসে কেক কাটতাম, খুব আনন্দ করতাম। কৃষ্ণাদি আমাদের খুব ভালোবাসতেন, আমরাও খুব ভালোবাসতাম। এবং শিশিরদা চলে যাওয়ার পরে বা শিশিরদা চলে যাওয়ার আগেও বসু পরিবারের যে একটা ঐতিহাসিক তাৎপর্য, এবং আইএনএ থেকে শুরু করে প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখা, এবং বিভিন্ন কাউন্সিলেটে যোগাযোগ রাখা,
এটা তো উনি তো টোটাল লিগাসিটাকে ধরে রেখেছিলেন এতদিন, এবং আজকে তিনি চলে যাওয়াতে নেতাজি ভবন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ অধ্যায় থেকে শুরু করে এই জায়গাগুলো দেখাশোনার জন্য নিশ্চয়ই তিনি তার আমাদের সকলের প্রিয় সুগত বোস এবং সুমন্ত্র তারা এগুলোকে দেখে রাখবেন। তারা তো মাকে হারিয়েছে, এর থেকে বড় কিছু হতে পারে না, কিন্তু আমরা সবাই হারিয়েছি আমাদের একজন অভিভাবককে বলতে পারি, এবং বাংলা শিক্ষা সামাজিক জগতের একটা বড় অধ্যায়। এবং কৃষ্ণাদি নিজেও সাংসদ ছিলেন 3 বার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং তিনি নিজে আরো অনেক কমিটি থেকে শুরু করে অনেক সোশ্যাল ওয়ার্ক, অনেক লেখা, ওনার অনেক কাজ টোটালটাই তিনি করে গিয়েছিলেন। মেয়র ফিরহাদ হাকিমকে সরাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, এমনই দাবি তুললেন রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। বৃহস্পতিবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের নামে যে ব্যানার পড়েছিল তাতে কোথাও বলা হয় কলকাতার বেহাল দশাকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনতে আপনি এগিয়ে আসুন শোভনদা। কোনোটাই আবার বলা হয় অসম্পূর্ণ কলকাতার পৌরসভাকে পুনরায় স্বমহিমায় আনতে ফিরে আসুন শোভনদা। এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এত ঢাক গুড়গুড় করছে কেন? তা যারা এই কাজ করেছেন তারা কতটা শোভনের শুভাকাঙ্ক্ষী জানি না, তবে শোভনের সক্রিয় রাজনীতিতে থাকা উচিত ও সঠিক সিদ্ধান্তই নেবে। এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছেন, ফিরহাদ হাকিমের হাতে পড়ে ডুবেছে কলকাতা পুরসভা, নাগরিক পরিষেবা শেষ হয়ে গিয়েছে, কাজের সার্বিক পরিবেশ ধ্বংস হয়ে গিয়েছে, চারিদিকে শুধুই দলবাজি চলছে, সেই কারণেই তাকে মেয়র হিসাবে পছন্দ নয় পার্থর। কারা এই ব্যানার বা পোস্টার দিয়েছে? হ্যাঁ, সেখানে পদ্মফুলের চিহ্ন আছে, কিন্তু সেটা তো যে কেউ দিতে পারে, কিন্তু মূল বিষয় সেটি নয়। মূল বিষয় আজকে যে বক্তব্য ওখানে তুলে ধরা হচ্ছে, যে শোভনবাবুকে বলা হচ্ছে যে আপনি এগিয়ে আসুন কলকাতা পুরসভার হাল ধরে, এবং নাগরিক বৃন্দের কাছ থেকে। এবং এর আরেকটি কথা হচ্ছে যে ফিরহাদবাবুর হাতে পড়ে কলকাতা পুরসভা সম্পূর্ণভাবে ডুবে গেছে, নাগরিক পরিষেবা শেষ হয়ে গেছে, মানুষের কষ্টের অপরিসীম কষ্ট হচ্ছে। এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেদিক থেকে এই যে লেখাটা হয়েছে সেটা 100% সত্যি, যে ফিরহাদবাবু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সর্বনাশ করেছেন, সার্বিক পরিবেশ ধ্বংস করেছেন, এবং এটা একটা দলবাজির আখড়া তৈরি হয়েছে। আর সেক্ষেত্রে শোভনবাবু 8 বছর 8.5 বছর চালিয়েছিলেন, সেই কথা মনে রেখে নাগরিকবৃন্দ হয়তো বলতেই পারেন যে শোভনবাবুকে এগিয়ে আসার কথা। এবার প্রশ্ন উঠছে যে শোভনবাবু রাজনীতির থেকে বেশ কিছুদিন হলো সরে আছেন, এবং তিনি সক্রিয় রাজনীতিতে ফেরত আসবেন কি আসবেন না, কবে আসবেন, কিভাবে আসবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত, এবং তিনি এটাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমার মজা লাগলো কয়েকদিন আগে একটি খবর দেখে যে পার্থ চট্টোপাধ্যায় মিডিয়াকে বলছেন যে তিনি চান শোভনবাবু সক্রিয় রাজনীতিতে যেন ফেরত আসেন। আমার মনে হলো উনি তো জানেন শোভনবাবু এখন বিজেপিতে আছেন, সক্রিয় থাকুক নিষ্ক্রিয় থাকুক, কিন্তু আছেন বিজেপিতে। তো বিজেপির একজন নেতা ভূতপূর্ব তৃণমূলের হতে পারেন, কিন্তু বিজেপির এখনকার এক নেতাকে তিনি সক্রিয় রাজনীতিতে ফেরত আসলে তিনি আশা করছেন বা তার ভালো লাগবে, এই জিনিসটা আমার কাছে বেশ মজার লাগলো। এটার মধ্যে কি প্রচ্ছন্নভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখতে পেলাম, যে শোভনবাবুকে ফেরত নিয়ে আসা বা তৃণমূলের মানে সক্রিয় রাজনীতিতে ফেরত আনা, যদি সম্ভব হয় তৃণমূলেতে ফেরত আনা, যাতে ববি হাকিমকে চেকমেট করা যায়। এরকম কি কোনো ব্যাপার আছে তৃণমূলের মধ্যে? আমি জানি না, কিন্তু পার্থবাবুর এই অভিজ্ঞ লোক পার্থবাবু, বিনা কারণে তো এরকম রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়ার কথা নেই। সুতরাং এর মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ পার্থবাবুদের আছে। সুতরাং এই যে কাল পরশু বেরিয়েছে, সেটা কারা বার করেছে, কারা এই পোস্টার দিচ্ছে, সে বিষয়ে আমাদের কোনো রকম নলেজ নেই, আমরা জানি না এটা। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
নির্বাচন হোক, বিজেপি পুরো শক্তি নিয়ে লড়তে প্রস্তুত, এমনটাই বললেন দিলীপ ঘোষ। রবিবার ছুটির সকালে হাওড়ার গোলমোহরে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ভোটের আগে এদিন কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দিয়ে গল্প করে জনসংযোগ করেন তিনি। এদিন তিনি বলেন, বিজেপি কোনো একজনের দল নয়, তাই বিজেপির কোনো একটি মাত্র মুখ নেই। আমাদের পার্টির মুখ দিয়েই আমরা সব জায়গায় লড়ি। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসেই রাজ্য জুড়ে হতে চলেছে একগুচ্ছ পৌরসভা এবং পৌর নিগমের ভোট। ফলে রাজনৈতিক দলগুলি সেই ভোটকে কেন্দ্র করে নিজেদের কোমর বাঁধতে শুরু করেছে। প্রাতঃভ্রমণে সব জায়গায় যাই আমি। আজকে হাওড়ার আমাদের পার্টির কর্মীদের খুব ইচ্ছা ছিল আমি একদিন আসি এই হাওড়া ময়দান এলাকা, এখানে এলাম আজকে, সবার সঙ্গে মর্নিং ওয়াক করলাম, বহু লোকের সঙ্গে দেখা হলো, জনসম্পর্কও হয়ে গেল। শোভনদেব আর এদিকে ফিরহাদ হাকিমের মুখ বলছে পৌরসভা, আপনি কি বলেন? আমাদের পার্টির মুখই সব জায়গায় লড়ে, কোনো ব্যক্তি মুখ দিয়ে আমরা লড়ি না। ওদের নামে ফিরহাদ হাকিমের নামে পোস্টার পড়েছে অনেক। পোস্টার তো মারতেই পারে, যে কোনো আমার নামেও কেউ মেরে দিতে পারে, কী করবো আমি। শহরকে জঞ্জালমুক্ত রাখতে সর্বদা তৎপর কলকাতা পুরসভা। বারবার মেয়রকে দেখা গিয়েছে শহরকে জঞ্জালমুক্ত করতে নিজের হাতে। এমনকি কয়েক মাস আগে হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করারও ছবি দেখা যায়। আজও ঠিক সেই একই ছবি ফুটে উঠল। এদিন সকাল 7টার সময় টালিগঞ্জ পুলিশ স্টেশনের বিপরীতে পড়ে থাকা জঞ্জালের পরিদর্শন করেন মহানগরের মহানাগরিক ফিরহাদ হাকিম এবং তা পরিষ্কারেরও নির্দেশ দেন তিনি। এছাড়াও শহরের অন্যান্য প্রান্ত প্রদক্ষিণ করেন আবর্জনা থেকে শহরকে মুক্ত রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। পৌর ভোটের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে একাধিক জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে বলে সূত্রের খবর। এবারের শিলিগুড়ি পৌর নিগমের নির্বাচনে গতবারের জয়ী কাউন্সিলর সত্যজিৎ অধিকারীকে ফের টিকিট দেওয়ার দাবিতে গৌতম দেব এবং দলের জেলা সভাপতি রঞ্জন সরকারের বাড়ি ঘেরাও করলেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী গৌতম দেব। এই ঘটনায় মন্ত্রী গৌতম দেব বলেন, এই ধরনের কাজকর্ম দল অনুমোদন করে না। কিছু কর্মী সমর্থক বাড়িতে এসেছিলেন, তবে কাউন্সিলর সেখানে ছিলেন না। যারা এসেছিলেন তারা কাউন্সিলরকে ফের টিকিট দেওয়ার কথা বলেছেন। আমি কাউন্সিলরের কাছে জানতে চাইব কেন এমন হলো, কে কোন ওয়ার্ডের প্রার্থী হবেন তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিয়ম মেনে তা ঠিক হবে। এই ধরনের বিক্ষোভ দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ওরা এসেছিল, আমাকে একটা কাগজ দিয়েছে, ওদের সাথে আমি কথা বলেছি। দিস ইজ নট দি ওয়ে। যার কিছু বলার সেটা অফিসে গিয়ে টাইম করে বলা উচিত। এটা আমার রেসিডেন্স, বাড়িতে থাকি আমি। ওরা এসছে, খুব ভদ্রভাবে কথা বলেছে, কিন্তু এভাবে রাস্তায় আসাটা ঠিক না, দল অনুমোদন করে না। কাউন্সিলর পার্টি থেকে পাঠিয়ে যায় না, কাউন্সিলরের নামে ছিল সত্যজিৎকে টিকিট দিতে হবে, এরকম কিছু ছিল। দলে কোনো পর্যায়ে এখনও ফাইনাল কিছু আলোচনা হয়নি। ক্যান্ডিডেট পুরসভা স্থানীয় ইলেকশনে প্রার্থী বাছাইয়ের একটা পদ্ধতি আছে, কর্পোরেশনে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি আছে। সেই পদ্ধতি মেনে ক্যান্ডিডেট ঠিক হয়। এখনও প্রাথমিক আলাপ আলোচনা চলছে। প্রত্যেকটা ওয়ার্ডেই সেই ওয়ার্ডে কর্মীদের মনোভাব, মানুষের মনোভাব, সেগুলো জেনে জেলা থেকে 2-3টে নাম যায়। ফাইনালি রাজ্য কমিটি ঠিক। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। শনিবার আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য বিদ্যুৎ দপ্তর। ডিসিএল, টিসিএল, ডাব্লিউবিপি, ডিসিএল ও ডিপিএল এর সমস্ত কর্মচারীকে বেতন বৃদ্ধির আওতায় নিয়ে আসা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল সল্টলেকে বিদ্যুৎ উন্নয়ন ভবনে আনুষ্ঠানিকভাবে একথা জানান। বেতন বৃদ্ধির কথা জানিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের সঙ্গে আনুপাতিক হারে বেতন বাড়ানো হয়েছে, এর ফলে কর্মচারীরা উপকৃত হবেন। এর সঙ্গে মন্ত্রীর বক্তব্য, বেতন বৃদ্ধির পর কর্মচারীরা উৎসাহ পাবেন। আমাদের দপ্তর পরিষেবামূলক কাজে আরও অতিরিক্ত সময় ব্যয় করবে, যাতে দ্রুততার সঙ্গে উন্নত মানের বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় আরও বেশি মানুষের কাছে। নেক্সট 50 ইউনিট এই সাবসিডি, 300 ইউনিট পর্যন্ত আমরাও কিন্তু সাবসিডি দিই আমাদের কনজিউমারদের। তারপর থেকে যারা নিয়ে, যেমন এগ্রিকালচারে যদি রাত্রে কেউ জল নেয় 2 টাকা 42 পয়সা, ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। আবার সে যদি পিক আওয়ার্সে নেয়, বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, তাকে বেশি টাকা দিতে হবে। আমরা যার জন্যে বিধানসভায় বলেছি, প্রত্যেককে আমরা অনুরোধও করেছি যে আপনারা রাত্রে নিন, দিনে নিন, মানতে রাজি নয়। 3টে রাজ্য আমাদের থেকে কম আছে, 3টে কি 4টে রাজ্য আমাদের থেকে কম আছে, আর অ্যাভারেজে আমাদের রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় কমই আছে। আমি এটা ঠিক আজকে প্রস্তুত হয়ে আসিনি, এটা তোমরা জিজ্ঞেস করবে। বিধানসভা অনেকবার বলেও দিয়েছি, লিস্ট ধরে ধরে বলে দিয়েছি।
যে কোন কোন রাজ্যে বেশি কোন কোন রাজ্যে কম। আর মেট্রো সিটির ক্ষেত্রে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই লাস্ট বাট ওয়ান, তার আগে প্রত্যেকটা স্টেটের মেট্রো সিটিগুলো আছে। লিস্টটা যদি এনে দিতে পারেন এখনই বলে দিতে পারতাম। এখন আমাদের অস্থায়ী কর্মচারীরা সারা বাংলায়, শুধুমাত্র আমার দপ্তর বলে না, তারা গাইডেড বাই দ্য লেবার ডিপার্টমেন্ট সার্কুলার। লেবার ডিপার্টমেন্টের যে সার্কুলার সেই অনুযায়ী তারা গাইডেড হয়। ফলে লেবার ডিপার্টমেন্টে বছরে যেমন 2 বার করে বাড়ে, সেইভাবে বাড়ছে। তাদের যে গ্রুপ আনস্কিল, সেমি স্কিল, স্কিল, এই 3টে ক্যাটাগরিতে যেভাবে ওরা বাড়ায়, আমাদের এখানে আমাদের 2 চেয়ারম্যানের সঙ্গে কথা বলা আছে, আমি জানিও যে অটোমেটিক্যালি তাদেরটা বাড়িয়ে দেওয়া হয়। যখনই সার্কুলার হয় এর জন্য কোনো আন্দোলন করতে হয় না, তাদেরটা বাড়িয়ে দেওয়া হয়। ইউটিলিটি আছে, একটা জেনারেশন, একটা ট্রান্সমিশন এবং একটা ডিস্ট্রিবিউশন। এটাও কনভেনশনালি হয়ে এসছে এতদিন যে ডিস্ট্রিবিউশন এই কাজটা করে, যেন তাদের ম্যান পাওয়ার বেশি, তারা আগে করে, এবং সেটাকেই আমরা মোটামুটিভাবে কপি প্রিন্ট বলা যেতে পারে যে আমরা টিসিএল এবং পিডিসিএলে আমরা সেইভাবেই করি। ডিসিএল হয়ে গেছে, টিসিএলও প্রসেসে প্রায় শেষ হয়ে গেছে, পিডিসিএল বাকি আছে, সেটা আমরা করে ফেলব। কিন্তু একই রকমভাবে হবে, যা যা রাজ্য সরকারের গাইডলাইন আছে সেই গাইডলাইনকে মেনেই আমরা আমাদের বিদ্যুৎ কর্মীদের আমরা নতুন যেটা কাঠামো আর কি, বেতন কাঠামো, সেটা আমরা ঘোষণা করছি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভারতের ঐতিহ্য ও স্থাপত্য, শাহজাহানের তাজমহল। বিদেশি হোক কিংবা দেশের পর্যটকরা ভিড় জমান তাজমহলকে চাক্ষুষ প্রদর্শন করতে। আগামীকাল মোদির ঘরে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আগমনে দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা যেমন আঁটোসাঁটো করা হয়েছে, তেমনি বিভিন্ন স্থাপত্যগুলিকেও সুসজ্জিত করে তোলা হয়েছে। মোদি সরকার রাজকীয়ভাবে ট্রাম্পকে অভ্যর্থনা জানাবেন, কিন্তু উড়িষ্যার বিচে শিল্পীর ছোঁয়ায় দেখা গেল এক অন্য চিত্র। ফুটে উঠেছে ওয়েলকাম ট্রাম্প। স্যান্ড আর্টের জাদুতে নমস্তে ট্রাম্পের পাশাপাশি ফুটে উঠেছে একখণ্ড তাজমহল। এই বিষয়ে শিল্পী জানান, শিল্পসত্তার মাধ্যমেই ট্রাম্পকে স্বাগত জানাতে অভিনব প্রয়াস। এই বিষয়ে শিল্পী বলেন, শিল্পসত্তার মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানাতে এই স্যান্ড আর্টের অভিনব প্রয়াস। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप और उनके साथ फर्स्ट लेडी उनके मिसेस आ रहे हैं भारत गस्त पे, और स्पेशली हम लोगों ने यहाँ पर सैंड आर्ट के थ्रू उनको वेलकम कर रहे हैं। हमारा एंटायर कंट्री में हर कोई कोने में सब लोग उत्साह से वेट किए हैं वो दिन के लिए जब प्रेसिडेंट डोनाल्ड ट्रंप आके पहुँचेंगे। और स्पेशली इस बार हम लोगों ने सैंड आर्ट के थ्रू जो ताजमहल देखने के लिए जाएंगे, जो स्पेशली हम लोगों ने रिक्रिएट किया है ताजमहल को, और उसके साथ में प्रेसिडेंट डोनाल्ड ट्रंप और उनके मिसेस का स्कल्पचर क्रिएट किया गया है। वेलकम टू इंडिया डोनाल्ड ट्रंप करके ये स्कल्पचर है, और हम चाहते हैं कि वो इतना मेमोरी लेके यहाँ से इंडिया से जाए, तो हर कोने से उनको स्वागत किया जा रहा है। तो हम लोग आर्ट के थ्रू, सैंड आर्ट के थ्रू ये हमारा वेलकम मैसेज है उनके लिए। अराउंड 4 टन्स ऑफ सैंड यूज़ हुआ है, 4 आवर्स लगा है स्कल्पचर। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। শেষ পর্যন্ত বাড়লই পেট্রোলের দাম।
পাশাপাশি দাম বেড়েছে ডিজেলের। রবিবার 23শে ফেব্রুয়ারি কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.65 টাকা, ডিজেলের দাম ৬৭.02 টাকা। শনিবার পর্যন্ত 10 দিনে একবার পরিবর্তন হয়েছে পেট্রোলের দাম। তার আগে 6 দিন এবং পরের 3 দিন দামের কোনো পরিবর্তন হয়নি। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৪.53 টাকা, অর্থাৎ পেট্রোলের দাম বেড়েছে 12 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 0.5 পয়সা। সাধারণ মানুষদের জন্য এই মূল্যবৃদ্ধি খানিকটা হলেও কপালের চিন্তার ভাঁজ ফেলেছে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বিমানে করে বেশ অনেকটাই আকাশে উঠলেন, তারপর সেখান থেকে ঝাঁপ দিয়ে বসলেন তিনি। সম্প্রতি স্কাই ডাইভিং এর এমনই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। যারা অবশ্য অ্যাডভেঞ্চার বিশেষ পছন্দ করেন না, তারা ভিডিওটি দেখলে আটকে উঠবেন। কিছুদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মধুমিতা, সেই সময়ই এমন অ্যাডভেঞ্চারের স্বাদ আস্বাদন করেন। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সকাল থেকে ঠান্ডা হাওয়া, মনে হবে আবার বোধহয় শীত পড়বে, কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে, তাই সকালের দিকে আবহাওয়া গোলমেলে থাকছে। আবার সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 19.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে এমন আর্দ্রতার তারতম্যের কারণ ঘূর্ণাবর্ত, যা কিছুদিনের মধ্যেই তৈরি হবে বিহারের ঝাড়খণ্ডে এবং যার ফলে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে। সোমবার থেকে টানা 3 দিন স্বস্তি দিতে আসছে বৃষ্টি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি।